ওয়েলকাম স্টুডেন্টস। তাহলে আজকে শুরু করছি। আজকে আমাদের ক্লাস। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়াবো সেটা হলো দি এজ অফ অ্যাসোসিয়েশন বা সভা সমিতির যুগ। আমরা এর আগে পড়েছি 1857 খ্রিস্টাব্দের পর ভারতবর্ষে এক জাতীয় চেতনার উন্মেষের প্রেক্ষাপট তৈরি হয়। কিন্তু সত্যি কি 1857 খ্রিস্টাব্দের পর থেকেই জাতীয় চেতনার উন্মেষ ঘটেছিল? আমরা দেখছি এই জাতীয় চেতনা উন্মেষের জন্য যে রাজনৈতিক সচেতনতার প্রয়োজন ছিল, সেই রাজনৈতিক সচেতনতার বিকাশ কিন্তু এর আগেই শুরু হয়েছিল এবং যার আত্মপ্রকাশ ঘটেছিল কিছু সভা এবং সমিতির মাধ্যমে। 19 শতকের 30-এর দশক থেকে আমরা দেখছি যে ভারতবর্ষে অনেকগুলো রাজনৈতিক সভা সংগঠন গড়ে উঠতে শুরু করেছিল। এই যে রাজনৈতিক সংগঠনগুলো গড়ে উঠতে শুরু করে, তাই এই সময়কে 19 শতককে বলা হলো দি এজ অফ অ্যাসোসিয়েশন বা সভা সমিতির যুগ। এখন মনে প্রশ্ন আসবে, স্যার এ কথাটা কে বলল? এই দি এজ অফ অ্যাসোসিয়েশন বা সভা সমিতির যুগ শব্দটি যিনি প্রথম ব্যবহার করেছিলেন তার নাম ছিল ডক্টর অনিল শীল। কি নাম? ডক্টর অনিল শীল। তিনি একটি বই লিখলেন। বইটির নাম ছিল দি ইমার্জেন্স অফ ন্যাশনালিজম, কম্পিটিশনস অ্যান্ড কোলাবোরেশনস অফ লেটার 19th সেঞ্চুরি। এই বইটির মধ্যে তিনি প্রথম দি এজ অফ অ্যাসোসিয়েশন বা সভা সমিতির যুগ শব্দটি ব্যবহার করেছেন। এখন স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারলে যে এই সভা সমিতি একসাথে গড়ে উঠতে শুরু করেছিল বলে এই দীর্ঘ সময়টাকে আমরা সভা সমিতির যুগ হিসাবে চিহ্নিত করছি অনিল শীলের মত অনুসরণ করে। এখন এই সময় কোন কোন সংগঠন গড়ে উঠেছিল? 1836 সালে বাংলায় প্রথম একটা সংগঠন গড়ে ওঠে। এই সংগঠনটির নাম ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা। কি সভা? বঙ্গভাষা প্রকাশিকা সভা। আমরা যখন যখন বলবো স্ক্রিনের মধ্যে তোমরা দেখবে সেই নামগুলো আসবে, সেগুলোর দিকে একটু নজর দেবে। 1836 সালে এই বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল বাংলা তথা ভারতবর্ষের প্রথম কোন রাজনৈতিক সংগঠন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি? তাহলে বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সংগঠন। কালিকানাথ রায়চৌধুরী, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, তারা এই সংগঠনটি গড়ে তুলেছিলেন। আর এই সংগঠনের প্রথম যিনি সভাপতি হয়েছিলেন তার নাম ছিল গৌরী শঙ্কর তর্কবাগীশ বা গৌরী শঙ্কর ভট্টাচার্য। তাহলে 1836 সালে বাংলা ভাষা প্রকাশিকা সভা বা বঙ্গভাষা প্রকাশিকা সভা বাংলা তথা ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সংগঠন। এর ঠিক কিছুদিন পরেই 1838 সালে আরো একটি সংগঠন গড়ে ওঠে। এই সংগঠনটির নাম জমিদার সভা। পরবর্তীকালে এই সংগঠনের নাম একটু পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছিল ল্যান্ড হোল্ডার সোসাইটি। তাহলে জমিদার সভায় ল্যান্ড হোল্ডার সোসাইটি কত সালে তৈরি হলো? 1838 সালে। এবং এই যে সংগঠনটা গড়ে উঠেছিল, এই সংগঠনটা কিন্তু তারাই গড়ে তুলেছিল
যারা বঙ্গভাষা প্রকাশিকা সভার সাথে যুক্ত ছিল। একটু আগে বলেছি তাদের নাম, কালীকানাথ রায়চৌধুরী, প্রসন্ন কুমার ঠাকুর, এরা এই সংগঠনটি গড়ে তুলেছিল। জমিদার সভার যিনি প্রথম সভাপতি ছিলেন তার নাম ছিল রাজা রাধাকান্ত দে। তাহলে জমিদার সভার প্রথম সভাপতি রাজা রাধাকান্ত দে। এবং জমিদার সভার সাথে যুক্ত ছিলেন অন্যান্য যে সমস্ত ব্যক্তিবর্গ, তাদের একটি বৈশিষ্ট্য ছিল, তারা প্রায় সকলেই ছিলেন কলকাতার উচ্চশিক্ষিত, মধ্যবিত্ত, ধনবান, অর্থাৎ তারা আর্থিকভাবে সচ্ছল, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিলেন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এই সংগঠনগুলোর উদ্দেশ্য কি? বঙ্গভাষা প্রকাশিকা সভা যখন তৈরি হয়েছিল, সেই বঙ্গভাষা প্রকাশিকা সভা তৈরি হওয়ার পেছনে একটা বড় উদ্দেশ্য ছিল যে যে সমস্ত ব্রিটিশ আইন কানুনগুলোর সাথে, অর্থাৎ কোম্পানি প্রবর্তিত আইন কানুনগুলোর সাথে ভারতীয়দের হিত বা অনহিত, অর্থাৎ ভারতীয়দের ভালো বা মন্দ জড়িত রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করা এবং সেগুলো নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করা, এটা ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম উদ্দেশ্য। আর জমিদার সভা, সেই জমিদার সভা তৈরি হয়েছিল জমিদাররা যে সমস্ত ক্ষেত্রে নিজেদের দাবি দেওয়া বা অভাব অভিযোগগুলো তারা সরকারের কাছে তুলে ধরতে চাইতো, সেগুলোকে সংঘবদ্ধভাবে করা। তাহলে জমিদার সভা হোক বা বঙ্গভাষা প্রকাশিকা সভা, উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে মূলত রাজনৈতিকভাবে তারা এই সমস্যাগুলোকে কি করতে চেয়েছিল, ব্রিটিশ কোম্পানির সামনে তুলে ধরতে চেয়েছিল। এরপর আমরা দেখছি যে নূতন আরো কিছু সংগঠন গড়ে ওঠে, যেমন বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি 1843 খ্রিস্টাব্দে, ব্রিটিশ বেঙ্গল অ্যাসোসিয়েশন 1851 খ্রিস্টাব্দে, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1851 খ্রিস্টাব্দে, পুনা সার্বজনীন কমিটি 1867 খ্রিস্টাব্দে, হিন্দু মেলা 1867 খ্রিস্টাব্দে, ইন্ডিয়ান লীগ 1875 খ্রিস্টাব্দে, ভারত সভা 1876 খ্রিস্টাব্দে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে 19 শতকের 30-এর দশক থেকে যে সংগঠনগুলো তৈরি হওয়া শুরু হলো, 1885 সাল পর্যন্ত সর্বভারতীয় জাতীয় কংগ্রেস তৈরি হওয়া পর্যন্ত এই সময়টা ভারতবর্ষে এজ অব অ্যাসোসিয়েশন বা সভা সমিতির যুগ নামে পরিচিত। এখন এই যে সভা সমিতির যুগের কথা আমরা বলছি, এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি সংগঠন যা আমাদের এই সিলেবাসের জন্য খুব ইম্পর্টেন্ট, তার একটা হলো হিন্দু মেলা, অপরটি ভারত সভা। এই হিন্দু মেলা এবং ভারত সভা সম্পর্কে আমরা একটুখানি আলোচনা করে নিই। 1867 সালে হিন্দু মেলা নামক সংগঠনটি তৈরি করেছিলেন রাজনারায়ণ বসু এবং নবগোপাল মিত্র। প্রকৃতপক্ষে যখন এই সংগঠনটি তৈরি হয় তখন এর নাম হিন্দু মেলা ছিল না, এর নাম ছিল চৈত্র মেলা। কেন চৈত্র মেলা? 1867 সালে 12 এবং 13 এপ্রিল অর্থাৎ চৈত্র মাসে এই সংগঠনটি তৈরি হয়েছিল কলকাতার চিৎপুরের রাজা সিংহ বাহাদুরের বাড়িতে।
চৈত্র মাসের সংক্রান্তির দিন অর্থাৎ 13ই এপ্রিল এই সংগঠনটি তৈরি হয়েছিল দেখে এর নাম হয়েছিল চৈত্র মেলা। এই চৈত্র মেলা বা হিন্দু মেলার যিনি প্রথম সভাপতি ছিলেন তার নাম রাজনারায়ণ বসু। আর প্রথম যিনি সম্পাদক হয়েছিলেন তার নাম গণেন্দ্রনাথ ঠাকুর। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চৈত্র মেলা বা হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন? এবারের মাধ্যমিকে এই প্রশ্ন এসছে। তাহলে প্রথম সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর। এখন প্রশ্ন, এই যে সংগঠনটি তৈরি হলো এই সংগঠনটির উদ্দেশ্য কি ছিল? হিন্দু মেলা বা চৈত্র মেলার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় যুবকদের মধ্যে জাতীয়তা বোধ জাগ্রত করা। যেহেতু সংগঠনটা কলকাতা কেন্দ্রিক ছিল, কলকাতাকে কেন্দ্র করে মূলত এর কার্যক্রম আলোচিত হয়েছিল, তাই বাঙালিদের মধ্যে ভারতবর্ষের প্রাচীন সনাতনী ঐতিহ্যকে জাগ্রত করে এ দেশীয় ভাব সংস্কৃতির বিকাশ ঘটানো হিন্দু মেলা বা চৈত্র মেলার একটা বড় উদ্দেশ্য ছিল। 1875 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর এই হিন্দু মেলার উদ্দেশ্যে একটি গান রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত খ্রিস্টাব্দে? তোমরা জানো 1861 খ্রিস্টাব্দে। 1875-এ তার বয়স কত হবে? 75 বিয়োগ 61 অর্থাৎ 14 বছর। তাহলে 14 বছরের রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মেলার জন্য একটি গান লিখলেন। সেখানটায় তিনি বললেন, ব্রিটিশ বিজয় করিয়া ঘোষণা, যে গায় গাক আমরা গাবো না, আমরা গাবো না হরস গান, এসব আমরা যে কজন আছি, আমরা ধরিব আরেক তা। তাহলে রবীন্দ্রনাথ 14 বছর বয়সে ব্রিটিশ বিরোধিতা করে, ইংরেজ শাসনের বিরোধিতা করে সেই সময় কবিতা লিখলেন ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে সম্মান জানিয়ে। এখন এই যে হিন্দু মেলা বা চৈত্র মেলা, যাকে আমরা জাতীয় মেলা নামেও জানি, তারা কিছু কর্মসূচি গ্রহণ করেছিল। কি ধরনের কর্মসূচি গ্রহণ করেছিল? প্রথমত, হিন্দু মেলা যুব সম্প্রদায়ের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে চেয়েছিল। তারা একটি জিমনেশিয়াম বা ব্যায়ামাগার খুলেছিল, যার নাম দেওয়া হয়েছিল ন্যাশনাল জিমনেশিয়াম। হিন্দু মেলা জাতীয়তা বোধ জাগ্রত করবার জন্য সেমিনারের আয়োজন করত। তারা একটি পত্রিকা প্রকাশ করত, তার নাম ছিল ন্যাশনাল পেপার। পত্রিকাটা যে প্রেস থেকে ছাপানো হতো তার নাম ছিল ন্যাশনাল প্রেস। তাহলে ন্যাশনাল জিমনেশিয়াম, ন্যাশনাল প্রেস, ন্যাশনাল পেপার, এবং তারা একটি স্কুল খুলেছিল। এই স্কুলটির নাম ছিল ন্যাশনাল স্কুল। তাহলে ন্যাশনাল স্কুল। এখন এই যে হিন্দু মেলায় এত কর্মকাণ্ডের সাথে যিনি জড়িত ছিলেন, সে প্রাণ পুরুষ ছিলেন নবগোপাল মিত্র। তাই নবগোপাল মিত্রকে আমরা ন্যাশনাল মিত্র নামেও অভিহিত করে থাকি। কেন? ওই যে বললাম, নবগোপাল মিত্র তিনি ন্যাশনাল জিমনেশিয়াম, ন্যাশনাল স্কুল, ন্যাশনাল পেপার, ন্যাশনাল প্রেস তৈরি করেছেন, তাই তাকে বলা হতো ন্যাশনাল মিত্র বা ন্যাশনাল নবগোপাল। তাহলে আমরা কি দেখলাম? যে 1867 খ্রিস্টাব্দে যে হিন্দু মেলা তৈরি হয়েছিল, সেই হিন্দু মেলা আমাদের দেশে জাতীয়তা বোধ জাগ্রত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল।
যদিও পরবর্তীকালে বিভিন্ন দুর্বলতার জন্য এই সংগঠনটি শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। এর পরের যে সংগঠনটার কথা আমরা বলবো সেই সংগঠনের নাম ছিল ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ভারত সভা তৈরি করেছিলেন যারা, তার মধ্যে সর্বাগ্রে উল্লেখযোগ্য সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আর এই সুরেন্দ্রনাথ ব্যানার্জির সাথে যোগ্য সহযোগিতা করেছিলেন দ্বারকানাথ গাঙ্গুলি, আনন্দমোহন বসু এবং শিবনাথ শাস্ত্রী। তাহলে 1876 সালে শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু এবং দ্বারকানাথ গাঙ্গুলি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রমুখরা ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন। কোথায় তৈরি হয়েছিল? 1876 সালের 26শে জুলাই, এই 26শে জুলাই সংগঠনটি তৈরি হয়েছিল কলকাতার অ্যালবার্ট হলে। তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার অ্যালবার্ট হল আবার কোনটি? আচ্ছা, তোমাদেরকে যদি মান্নাদের নাম করা হয়, তোমরা নাম শুনেছ? অধিকাংশই বলবে হ্যাঁ শুনেছি। মান্নাদের যদি একটা বিখ্যাত বাংলা গানের কথা বলা হয়, তাহলে তোমরা বলবে কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। এই যে কফি হাউস, এই কফি হাউসেরই নাম ছিল অ্যালবার্ট হল। তাহলে এই কফি হাউস বা অ্যালবার্ট হলেই প্রথম ভারত সভা নামক সংগঠনটি তৈরি হয়েছিল। এখন এই সংগঠনের কি উদ্দেশ্য ছিল? 1876 সালে তৈরি হওয়া ভারত সভার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের মধ্যে জাতীয় সংহতি বৃদ্ধি করা, হিন্দু এবং মুসলিমদের মধ্যে সম্প্রীতির বাতাবরণ তৈরি করা, এবং যেখানে যেখানে ব্রিটিশ অপশাসনের কারণে ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানটায় সেই সমস্ত সরকারি নীতির তীব্র বিরোধিতা করা। তাহলে জাতীয় সংহতি বৃদ্ধি, সরকারি নীতির বিরোধিতা এবং হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্য তৈরি করার প্রয়াস থেকে এই সংগঠন তৈরি হয়েছে। সভা সমিতির যুগে যে সংগঠনগুলোর এতক্ষণ আমরা কথা বলছি, এর মধ্যে ভারত সভায় সর্বভারতীয় স্তরে প্রথম তারা শাখা খুলতে উদ্যোগ গ্রহণ করেছিল। তাহলে সেই দিক থেকে দেখলে ভারত সভা বাঙালির তৈরি প্রথম সংগঠন, যা সর্বভারতীয় স্তরে তারা প্রচার করতে শুরু করেছিল। ভারত সভা কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে বিরাট অবদান রেখেছিল। বিশেষ করে ভারত সভাকে আমরা দুটি কারণে মনে রাখি। এক সময় যখন আসামের চা বাগানের কুলিদের ওপর অত্যাচার হতো, এই ভারত সভায় দ্বারকানাথ গাঙ্গুলির নেতৃত্বে সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিল। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, ভারত সভা এর তীব্র বিরোধিতা করেছিল। 1883 খ্রিস্টাব্দে সিপি ইলবার্ট যখন ভারতবর্ষের জন্য ইলবার্ট বিল আনে, এই ইলবার্ট বিলের বিরুদ্ধেও কিন্তু ভারত সভা রুখে দাঁড়িয়েছিল এবং ভারত সভায় প্রথম আইসিএস পরীক্ষা বয়স 19 থেকে বাড়িয়ে 21 করবার জন্য আন্দোলনে সামিল হয়েছিল। তারা দাবি করেছিল যাতে আইসিএস পরীক্ষা ভারত এবং ইংল্যান্ডে একসাথে নেওয়া হয়, কারণ সে সময় নিয়ম ছিল শুধুমাত্র ইংল্যান্ডেই আইসিএস পরীক্ষা গ্রহণ করা যেত। তো এই সমস্ত ক্ষেত্রে ভারত সভা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে একটা
প্রতিবাদের ধ্বনি তারা তুলেছিল। এখন তোমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে। আমি একটু আগে বললাম ভারত সভা ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন করেছিল এবং ইলবার্ট বিল বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছিল। তাহলে এখন তোমাদের সামনে একটা বড় প্রশ্ন, স্যার ইলবার্ট বিল কি? আমরা একটু ইলবার্ট বিল সম্পর্কে জেনে নিই। লর্ড রিপন যখন ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন, সেই লর্ড রিপন খেয়াল করে দেখলেন যে ভারতবর্ষে ইংরেজরা রুল অফ ল বা আইনের শাসনের কথা বললেও বিচার ব্যবস্থার ক্ষেত্রে কিছুটা বৈষম্য রয়েছে। কি বৈষম্য? কোনো ভারতীয় কোনো ইউরোপীয় বিচার করতে পারত না, কিন্তু যে কোনো ইউরোপীয় বিচারক সকলের বিচার করতে পারত। তাহলে ভারতীয়রা কেন ইউরোপীয়দের বিচার করতে পারবে না? এই বৈষম্যকে দূর করবার জন্য লর্ড রিপন তার আইন সচিব সিপি ইলবার্টকে দায়িত্ব দেন। ইলবার্ট দায়িত্ব পাওয়ার পর একটি বিল খসড়া আকারে অর্থাৎ ড্রাফট করে জমা দেয় সরকার বাহাদুরের কাছে। সেখানটায় বলা হলো যে এখন থেকে ভারতীয়রাও যে কোনো ইউরোপীয়দের বিচার কার্য সমাধা করতে পারবে। এই যে বিচার কার্য সমাধা করতে ভারতীয় বিচারকদের ইউরোপীয় বিচারকদের সম অধিকার দেওয়া হলো, এটা ইউরোপীয় আইনজ্ঞ, আইন বিশারদ এবং ভারতবর্ষের নিযুক্ত যে সমস্ত ইংরেজ আইনবিদ ছিলেন তারা একে পছন্দ করলেন না। ব্রানসন বলে একজন ইংরেজ আইনজ্ঞের নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হলো। এই কমিটির নাম ছিল ডিফেন্স কমিটি। ডিফেন্স কমিটি ইলবার্ট বিলের বিরোধিতা করে ব্যাপক আন্দোলন শুরু করলো। তাহলে খেয়াল করে দেখো, ইলবার্ট বিল কে এনেছে? শ্বেতাঙ্গ ইংরেজরা। ইলবার্ট বিলের বিরোধিতা কারা করছে? শ্বেতাঙ্গ ইংরেজরা। তাহলে শ্বেতাঙ্গ ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছে, তাই ইলবার্ট বিলকে বলা হতো শ্বেতাঙ্গ বিদ্রোহ, ইংরেজিতে যাকে বলা হচ্ছে হোয়াইট মিউটিনি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শ্বেতাঙ্গ বিদ্রোহ কাকে বলে? তাহলে ইলবার্ট বিল বিরোধী আন্দোলনকে শ্বেতাঙ্গ বিদ্রোহ বলে। এবার দেখো, এই যে ইলবার্ট বিল বিরোধী আন্দোলন শুরু করলো ব্রানসন, এই আন্দোলনের বিরুদ্ধে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আবার আন্দোলন শুরু করলেন। আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন, একে বলা হচ্ছে প্রতি আন্দোলন। তাহলে ইলবার্ট বিল বিরোধী আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বাধীন ভারত সভা। তাহলে বুঝতে পারলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে ইলবার্ট বিল বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল ভারত সভা, সত্য না মিথ্যা? এর উত্তর মিথ্যা। কেন? ইলবার্ট বিল বিরোধী আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করেছিল, অর্থাৎ ভারত সভা ইলবার্ট বিলের সপক্ষে আন্দোলন করেছিল এবং যারা এই ইলবার্ট বিলের বিরোধিতা করছে ভারত সভা তার বিরুদ্ধে আন্দোলন করেছিল। পরিষ্কার? তাহলে আমরা দেখলাম যে ভারত সভা সেই সময়ে সর্বভারতীয় স্তরে এই আন্দোলনের সাথে সামিল হয়েছিল। এখন এই যে আমরা সভা সমিতির যুগগুলো পড়লাম, সভা সমিতির যুগে আমাদের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। কি বৈশিষ্ট্য? প্রথমত, সভা সমিতির যুগ প্রথম বাংলা থেকে শুরু হয়েছিল, অর্থাৎ সভা সমিতির যুগে যে সংগঠনগুলো গড়ে ওঠে সেই সংগঠন বাংলা থেকেই শুরু হয়েছিল। 1836 সালে বঙ্গভাষা প্রকাশিকা সভা,
প্রথম সংগঠন যেটা বাংলা থেকে শুরু হয়েছিল। এরপরে দেখছি দ্বিতীয় যে বৈশিষ্ট্য, এই সভা এবং সমিতি অধিকাংশই বাংলাতে তৈরি হয়েছে। জমিদার সভা কিংবা বঙ্গভাষা প্রকাশিকা সভা কিংবা হিন্দু মেলা, ভারত সভা অধিকাংশই বাংলা থেকে শুরু হয়েছে। বাংলার বাইরে কি হয়নি? হয়েছে। বাংলাকে দেখে তার অনুকরণ করে বাইরে হয়েছে। তাহলে বাংলা যেটা শুরু করেছিল ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে পরে শুরু হয়েছিল। এবার আমরা দেখছি বাংলায় এই যে সভা সংগঠনগুলো তৈরি হলো, এই সংগঠনগুলো কারা তৈরি করেছিল? মূলত এই সংগঠনগুলো তৈরি করেছিল কলকাতার উচ্চ শিক্ষিত উচ্চবিত্ত মানুষেরা। অর্থাৎ কলকাতা বা নগর কেন্দ্রিক ছিল এই সংগঠনগুলি। এই সংগঠনগুলির সাথে বৃহত্তর বাংলা বা ভারতবর্ষের সাধারণ মানুষের খুব বেশি যোগ ছিল না। চতুর্থ যে বৈশিষ্ট্য আমরা বলবো সেটা হলো কি? সেটা হলো যে এই সভা এবং সংগঠন যেগুলো তৈরি হয়েছিল, সমিতিগুলো যেগুলো তৈরি হয়েছিল, তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হয়নি। ব্যতিক্রম ভারত সভা। তাহলে ভারত সভাকে বাদ দিয়ে অন্যান্য যে সংগঠনগুলো ছিল, সেই সমস্ত সংগঠন তারা আবেদন নিবেদনের মাধ্যমে নিজেদের দাবি দেওয়া ইংরেজ সরকারের সামনে তুলে ধরার চেষ্টা করেছিল। তাহলে এই সভা সমিতির যুগের সংগঠনগুলোর অধিকাংশই ছিল আবেদন নিবেদনমূলক নীতিতে বিশ্বাসী। নেক্সট যেটা আমরা বলবো, প্রত্যেকটা সংগঠন ভারতীয়দের হিতের কথাই চিন্তা করেছিল। অর্থাৎ আবেদন নিবেদন করলেও যাতে দেশবাসীর মঙ্গল হয়, জাতীয় চেতনার বিকাশ ঘটে, শিক্ষার প্রসার হয়, প্রতিটা সংগঠনের কিন্তু সেদিকটায় নজর ছিল। তাহলে 19 শতকের এই যে সভা সমিতিগুলো গড়ে উঠেছিল, এই সমিতিগুলোর সবচেয়ে বড় গুরুত্ব বা সিগনিফিকেন্স বা তাৎপর্য কি হতে পারে? সবচেয়ে বড় গুরুত্ব হলো যে এই সংগঠনগুলি ভারতবাসীর মধ্যে রাজনৈতিক সচেতনতার বিকাশ ঘটিয়েছিল। তাহলে 19 শতকের সভা সমিতির মধ্য দিয়ে ভারতবর্ষের রাজনৈতিক চেতনার বিকাশ ঘটেছিল, এ কথা বলা যেতে পারে। আর তারই পরিণতি হয়েছিল 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। সর্বভারতীয় স্তরে যে সংগঠন পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল। তাহলে এই যে স্বাধীনতা সংগ্রামের যে প্রেক্ষাপট তৈরি, এই তৈরির ক্ষেত্রে আমাদের সভা সমিতিগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এ কথা অস্বীকার করা যাবে না।